হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। আমরা বায়োডাইভার্সিটিরই পার্ট পড়ছি, এটা পার্ট 2। সো টুডে এগেইন উই স্টার্ট ফ্রম বায়োডাইভার্সিটি পার্ট 2, and from this part we should study the Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity. And then what is this? তো আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটোকল অফ দ্য সিবিডি 1992। সিবিডি তে যে প্রভিশনটা দেওয়া আছে বায়োসেফটি নিয়ে, সেই প্রভিশনটাকেই যখন আমরা আরো পরিপূর্ণভাবে দেখতে যাব বা পেতে যাব, তখন কিন্তু দেখা যাচ্ছে সিবিডির কোনো একটা প্রোটোকলের মাধ্যমেই সেই ডকুমেন্টটা পরিপূর্ণ করা হয়। তো এরকম সিবিডিতে দুটো প্রোটোকল আছে, ওয়ান ইজ কার্টেজেনা প্রোটোকল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নাগোয়া প্রোটোকল। সো কার্টেজেনা প্রোটোকল, দ্য ফার্স্ট, it is an international agreement on biosafety as a supplement to the Convention on Biological Diversity. Effective since 2003, the Biosafety Protocol seeks to protect biological diversity from the potential risks posed by genetically modified organisms, that is GMO, resulting from modern biotechnology. অর্থাৎ মডার্ন বায়োটেকনোলজি থেকে যে জিএমও আবিষ্কার করা হবে, সেই আসলে জিএমওর, দ্যাট ইজ বায়োসেফটি, আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি বা কিভাবে এর বেনিফিটটা পেতে পারি। এবং এটাকে আমরা বলছি যে অফকোর্স প্রিকাউশনারি প্রিন্সিপালটাকে আমরা নেব, যাতে এটা হিউম্যান হেলথ বা হিউম্যান বেনিফিটের এগেনস্টে কোনো কাজ না করে। এটা আমরা একটা প্রিকাউশন আগেই নিয়ে থাকবো। এটা কিন্তু এই প্রোটোকলের মূল কথা। Biosafety protocol makes clear that products from new technologies must be based on the precautionary principle and allow developing nations to balance public health against economic benefits. It will, for example, let countries ban imports of genetically modified organisms if they feel there is not enough scientific evidence that the product is safe, and requires exporters to label shipments containing genetically altered commodities such as corn or cotton. তো ন্যাচারালি যেটা আমরা উদ্ভিদের প্রোডাক্ট গুলো বলছি, যে তো বলতেছে যে যদি এমন হয় যে প্রোডাক্টটা সেফ নয়, এর আসলে সায়েন্টিফিক প্রুফ নেই, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা কখনোই ট্রান্সপোর্টেশনের জন্য শিপমেন্ট বা কোনো কিছু করা হবে না। The required number of 50 instruments of ratification, accession, approval, acceptance by the countries was reached in May 2003. In accordance with the provision of its Article 37, the protocol entered into force on 11 September 2003. As of July 2020, the protocol had 173 parties, which includes 170 United Nations member states, the State of Palestine, NEU, and the European Union. And then the background, the Cartagena Protocol on Biosafety, also known as the Biosafety Protocol, and was adopted in January 2000 after a CVD open-ended ad hoc working group on biosafety had met 6 times between July 1996 and February 1999. The working group submitted the draft text of the protocol for consideration by conference of the parties at its first extraordinary meeting. তো এটা আমরা জানি যে সাধারণত বিভিন্ন ধরনের কনফারেন্স গুলো এর এক্সট্রাঅর্ডিনারি মিটিং এ অ্যাডাপ্ট করা হয়, অর্থাৎ পার্টিজ এর মিটিং এ অ্যাডাপ্ট করা হয়, নট ইন এক্সট্রাঅর্ডিনারি মিটিং। বাট এটা গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে এই প্রোটোকলটা দেখো একটা এক্সট্রাঅর্ডিনারি মিটিং, পার্টিদের এক্সট্রাঅর্ডিনারি মিটিং কল করে সেই মিটিং এ এটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। এটা জেনারেল কোনো মিটিং ছিল না, একটা এক্সট্রাঅর্ডিনারি মিটিং ছিল। তো তার আগের ঘটনা কি বলছে, তার আগে বলছে যে বায়োসেফটি নিয়ে আসলে একটা ওয়ার্কিং গ্রুপ কাজ করেছে 96 থেকে 99 সাল পর্যন্ত, এবং এই দীর্ঘ সময়ের একটা কাজের ফলস্বরূপই তারা ধরো একটা কার্টেজানা প্রোটোকলের ড্রাফট আগে রেডি করেছে এই অ্যাডহক কমিটি, এবং তারপরে 2000-এর যখন কপ অনুষ্ঠিত হয়েছে সেই কপে তারা এটা আসলে প্রেজেন্ট করেছে যে কি ধরনের রিস্ক হতে পারে
বা এরকম এলএমও বা জিএমও দিয়ে মডার্ন বায়োটেকনোলজি যে ধরনের ইয়েগুলা তৈরি করতেছে, সেই প্রোডাক্ট গুলা আসলে আমাদের জন্য কতটা বেনিফিটেড হবে বা হিউম্যানের জন্য সেটা ক্ষতিকারক হবে কিনা, এই সকল বিষয়বস্তু তুলে ধরেছে। তা অবজেক্টিভসটা কি ছিল দেখো, রেড কালার করা হয়েছিল সেদিন গত ক্লাসে। In accordance with the precautionary approach contained in Principle 15 of Rio Declaration on Environment and Development, the objective of the protocol is to contribute to ensuring an adequate level of protection in the field of the safe transfer, handling, and use of living modified organisms resulting from modern biotechnology that may have adverse effect on the conservation and sustainable use of biological diversity, taking also into account risk to human health and specifically focusing on transboundary movement। এবং এটা SCBD 2000 অর্থাৎ এই কার্টেজেনা প্রোটোকলেই আর্টিকেল 1-এ এর অবজেক্টিভস সম্পর্কে বলা হয়েছে যে কেন আসলে এই প্রোটোকল গ্রহণ করা হলো, কি উদ্দেশ্যে। দেন স্কোপ অ্যান্ড প্রিয়াম্বল। তো স্কোপ নিয়ে গত ক্লাসে তোমাদেরকে অনেক বলেছিলাম, আমার বিশ্বাস যে তোমাদের স্কোপ নিয়ে যে আইডিয়াটা, সেই আইডিয়াটা ক্লিয়ার হবা। অর্থাৎ তোমরা যখন কিন্তু রিসার্চের কাজ করো, এটা আমি বারবার মেনশন করেছি, তোমাদের করতে হবে রিসার্চ, সেইখানে গিয়ে তোমাদের আর স্কোপে কোনো প্রবলেম হবে না। প্রিয়াম্বল এন্ড স্কোপে আমরা বলেছিলাম যে আসলে এই প্রোটোকলটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, সেই ক্ষেত্রে আমরা বলছি স্কোপ। স্কোপ মেইনলি এর 4 নাম্বার আর্টিকেলে বলা আছে। এখন প্রিয়াম্বল বলা হচ্ছে যেটা একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, সেই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো, নেগোসিয়েটেড অ্যান্ড কনক্লুডেড আন্ডার জেনারেল rules of treaty interpretation, the preamble is not considered to be as a part of the legal binding or operative text to the agreement. Instead, the preamble forms part of the context in which the agreement's obligations must be interpreted. It often recalls and refers to any related international agreements that may have provided the mandate for the negotiations or that the negotiations felt were in other ways relevant to the agreement. সো আমরা দেখতেছি যে আসলে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের ক্ষেত্রেও সেম, প্রিয়াম্বল আসলে লিগাল বাইন্ডিং থাকে না, বাট এটা একটা কনটেক্সট তুলে ধরে যে ইন হুইচ কনটেক্সট আমরা এই ডকুমেন্টটা পেলাম। ইন প্র্যাকটিস, নেগোসিয়েটর্স উইল অলসো অফেন ইনক্লুড ইন দ্য প্রিয়াম্বল রেফারেন্স টু দ্য প্রিন্সিপলস অর দ্য কনসেপ্টস দ্যাট আর রেলেভেন্ট টু দ্য ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট but that proved too controversial to be included as binding obligations in the operative text. তো বলতেছে যে ইন প্র্যাকটিসে কি হয়, নেগোসিয়েটরসরা তারা কি করে, তারা প্রিয়াম্বল অনেক রেফারেন্স বা এগুলো উল্লেখ করতে পারে এবং বিভিন্ন কনসেপ্ট দিতে পারে যেটা রেলিভেন্ট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের ক্ষেত্রে, বাট এটাকে যদি অপারেটিভ করা হয় সেটা আবার অনেক কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, যার কারণে প্রিয়াম্বলকে আসলে অপারেটিভ করা হয় না। দেন স্কোপের ক্ষেত্রে দেখো, আর্টিকেল 4 অফ দ্য প্রোটোকল আমাদেরকে ক্লিয়ারলি বলেছিল যে এইটার কি স্কোপ। তো এর স্কোপ আমরা স্টাডি করেছিলাম, স্পেসিফাইজেস দ্য অ্যাক্টিভিটিজ অ্যান্ড অর্গানিজমস টু হুইচ দ্য প্রোটোকল অ্যাপ্লাইজ, দ্যাট ইজ ইন হোয়াট সার্কামস্টেন্সেস মাস্ট এ পার্টি অ্যাপ্লাই দ্য provisions of the protocol. Article 4, 5, and 6 of protocol are closely linked to each other, and 4 states the general rule as the protocol areas of the applicability. Article 5 exempts under certain conditions the transboundary movement of one specific class of LMOs, that is LMOs which are pharmaceuticals for humans, from the applicability of the protocol. And Article 6 provides a more limited exception. It exempts LMOs in transit and LMOs designed for a contained use from the application of the advance informed agreement. এবং অ্যাডভান্স ইনফর্মড এগ্রিমেন্ট নিয়েই আমরা একটা ডিটেল সেকশন পড়বো, AI এর procedure laid down in Article 7, 10, and 12 of the protocol. And then scope is continuing. Some of the terms used in Article 4 are specifically defined in Article 3, so the applicability of the protocol to specific organism and activities also depends upon these definitions, in particular the definition of LMO, including the terms living organisms and modern biotechnology and transboundary movement. The scope of the protocol was the subject of intense negotiations among states
As early as in 1995, negotiations at CBD COP2 on the mandate to negotiate a protocol, it was a major issue in the meeting of the BSWG and in the two session of XCOP. Generally speaking, the developing countries pushed for the application of the প্রোটোকল টু অল এলএমওস। এটা নিয়ে গত ক্লাস আমরা ডিসকাস করেছিলাম যে ডেভেলপিং কান্ট্রি তারা কিন্তু পুশ করতেছিল যে এই প্রোটোকল যেন সব ধরনের এলএমওস এর ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু ডেভেলপ কান্ট্রি তারা বলতেছিল যে নো প্লিজ, ইউ শুড স্পেসিফাই দ্য স্কোপ অ্যান্ড ইউ শুড লিমিট ইট। অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিরা এগ্রি করতেছিল না এবং তারা বলতেছিল যে না, আপনারা এলএমও গুলার ক্লাসিফাই করেন এবং এটাকে লিমিট করেন। এই জন্যই বলছে যে ডেভেলপ কান্ট্রিজ তারা দে পুশ more limited scope to the protocol. Okay, among the major issues in dispute here was the applicability of the protocol to LMOs that are pharmaceuticals and to the transit and contained use of LMOs. এবং এই স্কোপের ক্ষেত্রে তারা বেশিরভাগ ডিটারমাইন করেছিল অ্যাকচুয়ালি এই ফার্মাসিউটিক্যালস এর এলএমও গুলোর ক্ষেত্রে বা জিএমওর গুলোর ক্ষেত্রে, কারণ এই ফার্মাসিউটিক্যালস রিলেটেড বিষয়গুলোই যেহেতু হিউম্যানের সঙ্গে রিলেটেড, যে whether it is benefited for human or not. The structure and content of articles 4, 5, 6 of the protocol reflects the compromises finally agreed upon during the resume session in the XCOP of Montreal, Canada in January 2000. And then living modified organisms, LMOs. The protocol defines a living modified organisms as any living organism that possesses a novel combination of genetic material obtained through the use of the modern biotechnology. And living organisms, it means biological entity capable of transferring the replicating genetic material, including the sterilized organism and viroids. Modern biotechnology is defined in the protocol to mean the application of the heteronucleic and the acid techniques or fusion of cells beyond the taxonomic family that overcome natural, psychological, reproductive, or recombination barriers and are not techniques used in traditional breeding and selections. So this phase we have also completed, and in that case we have studied that living modified organism. So what is the living modified organism? তো যেগুলো আমরা দেখতেছি জিন ফিউশনের মাধ্যমে বা বিভিন্ন সেল ফিউশনের মাধ্যমে যখন বায়োটেকনোলজি ইউজ করে টেকনোলজিস্টরা কোনো লিভিং মডিফাইড অর্থাৎ অর্গানিজমটা লিভিং বাট দে উইল জাস্ট মডিফাই ইট, somehow they will modify the genome sequence. And living modified organism products are defined as the processed material that are living modified organism origin containing detectable novel combinations of replicable genetic material obtained through the use of the modern biotechnology. And common LMOs include agricultural crops that have been genetically modified for greater productivity or for resistance to pests or diseases. Examples of modified crops include tomatoes, cassava, corn, cotton, and soybeans. Living modified organism intended for direct use as food or feed or for processing are agricultural commodities from GM crops. Overall, the term living modified organism is equivalent to the genetically modified organisms. So আমরা কৃষি ক্ষেত্রে যে রেভলিউশনটা বলবো, যে জিএম ক্রপের যে রেভলিউশনটা এখন আমাদের অ্যাট প্রেজেন্টে কন্টিনিউ, দিস ইজ টোটালি লিভিং এই মডিফাইড অর্গানিজম এলএমওস এইটার জন্য হয়েছে। এবং এইটাকে রেগুলেট করবার জন্য যে ইন্টারন্যাশনাল ট্রিটি প্র্যাকটিস আমাদের ইন্টারন্যাশনালি হয়ে এসেছে সেটাকে আমরা বলছি কার্টেজানা প্রটোকল। অ্যান্ড দেন মেইন ফিচার্স, এখান থেকেই এই শীটটাই আমরা মনে হয় লাস্ট শীট পড়েছিলাম, এরপরে আমরা আসলে সময় শেষ হয়ে গেছিল। ওভারভিউ অফ দ্য ফিচার্স, দেখো মেইন ফিচার্স, the protocol promotes biosafety by establishing rules and procedures for the safe transfer, handling, and use of LMOs with a specific focus on transboundary movements of LMOs. It features a set of procedures including one for LMOs that are to be
intentionally introduced into the environment called the Advance Informed Agreement procedure, and one for LMOs that are intended to be used directly as food or feed or for processing. Parties to the protocol must ensure that LMOs are handled, packaged, and transported under conditions of safety. Furthermore, the shipment of LMOs subject to transboundary movement, it must be accompanied by the appropriate documentation specifying that among their things, identify of LMOs and contact point for further information. These procedures and requirements are designed to provide importing parties with the necessary information needed for making informed decision about whether or not to accept LMO imports and for handling them in a safe manner. So ফিচারের মধ্যে প্রথমেই বলছে দেখো যে ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ এলএমও, অর্থাৎ যখন এলএমও কোনো দেশ তৈরি করছে সেই দেশে অ্যাপ্লাই করতেছে, ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কার্টেজেনা প্রোটোকলের ফিচারটা ওইভাবে আমরা হয়তোবা গুরুত্ব ধরতে পারবো না, শুধুমাত্র একটা ক্ষেত্রেই ধরতে পারবো যে ইয়াস আমার দেশে এটা ক্ষতিকর নয়, ওকে আমরা লাইসেন্স দিলাম যে আমরা এটা ইউজ করতে পারছি, আমরা লাইসেন্স নিলাম, তারপর ধরো আমরা সেটা ইউজ করছি, প্রোডাক্ট আমরা তৈরি করতেছি লাইক দ্যাট, বা আমরা কোনো ক্রপস বা এগ্রিকালচারের কোনো একটা ডেভেলপমেন্টে ইউজ করছি। কিন্তু এটা কখন, এটা বলতেছে যে যখন এলএমও ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট হয়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে এই এলএমওটা যায়, ইন দ্যাট কেস আমাদের কিন্তু যে দেশ ইম্পোর্টেড কান্ট্রি তাকে এই এলএমও সম্পর্কে জানাতে হবে। তো বলছে যে ওকে ঠিক আছে, তাহলে যখন আমরা শিপমেন্টে যাচ্ছি, আমরা যদি কোনো প্যাকেজ করি, তাহলে কিন্তু বলছে যে এলএমওস গুলো যখন আমরা হ্যান্ডেলড করব, এই প্রোটোকলের যারা পার্টি হবে, ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই একটা ডকুমেন্টেশন মানে অ্যাকম্পানিড করতে হবে, দ্যাট ইজ এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। সেই ডকুমেন্টে ডিটেলস বর্ণনা থাকবে, ইভেন এর ইউজ সম্পর্কেও বলা থাকতে পারে যে হাউ ইউ ক্যান ইউজ দিস এলএমওস, যাতে তোমার কোনো ক্ষতি না হয়, এরকমের বিষয়টা আর কি। বিকজ এই এলএমওটা ইউজ করেই তো তুমি জিএমও বা জিএম ক্রপস ডেভেলপ করতে পারবা। তো সেই জন্য বলছে যে তুমি কিভাবে ইউজ করবা, একটা গাইডলাইন, ওকে, একটা ডকুমেন্টেশন এটার সঙ্গে অ্যাকম্পানিড থাকতে হবে। and then another features, the party of import makes its decisions in accordance with scientifically sound risk assessments. The protocol sets out principles and methodologies on how to conduct a risk assessment. এই প্রোটোকল মানে অলরেডি আর্টিকেলে বলেছে মেথোডোলজি, যে কিভাবে আসলে রিস্ক অ্যাসেসমেন্টটা হবে, এবং এটাও একটা ফিচার, এটাও একটা বৈশিষ্ট্য যে সায়েন্টিফিক্যালি সাউন্ড রিস্ক অ্যাসেসমেন্ট, তার মানে এই এলএমওর আদৌ কোনো রিস্ক আছে কিনা সেটার কিন্তু অ্যাসেসমেন্টের একটা রিপোর্ট থাকবে, সাউন্ড রিপোর্ট, মানে সেরকম ভালো রিপোর্টকে সাউন্ড রিপোর্ট এখানে আমরা বলছি। In case of insufficient relevant scientific information and knowledge, the party of import may use precaution in making their decisions on import. আচ্ছা ধরো এরকম কোনো সায়েন্টিফিক আমাদের সাউন্ড রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট নাই, তাহলে যে দেশ বা যে কান্ট্রি এটাকে আমদানি করতে চাচ্ছে, ইম্পোর্ট করতে চাচ্ছে, এখন সেই দেশের আমরা বলছি যে লায়াবিলিটি, মানে তারাও এটা করতে পারে, তারাও রিস্ক অ্যাসেসমেন্টের জন্য সায়েন্টিফিক স্টাডি করতে পারে ওই এলএমও নিয়ে। তখন কিন্তু যে দেশ এক্সপোর্ট করছে সে কিন্তু আবার বাধা দিতে পারবে না যে তুমি আমার পণ্য নিয়ে কেন সায়েন্টিফিক রিসার্চ করছো, এর কি ক্ষতি আছে, এর কি আছে, ওকে, এটা করতে পারবে না। এটা আমাদের প্রোটোকলেই বলেছে যে যদি অ্যাভেলেবল তার কাছে ডকুমেন্টেশন না থাকে, দেন ইম্পোর্টেড কান্ট্রি সে অ্যারেঞ্জ করতে পারবে সায়েন্টিফিক স্টাডিজ রিস্ক অ্যাসেসমেন্টের জন্য। Parties may also take into account, consistent with their international obligations, socio-economic considerations in reaching decisions on import of LMOs. Parties must also adopt measures for managing any risk identified by the risk assessment. এখন বলছে যে পার্টি যে কোনো প্রকারের মেজার্সও নিতে পারবে যদি তারা এরকম কোনো রিস্ক আইডেন্টিফাই করে ফেলে রিস্ক অ্যাসেসমেন্ট করবার ক্ষেত্রে, and they must take necessary steps in the event of অ্যাক্সিডেন্টাল রিলিজ অফ এলএমওস। হঠাৎ করে যদি এলএমওস অ্যাক্সিডেন্টালি রিলিজ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও তারা কোনো নেসেসারি স্টেপ নিতে পারবে, কারণ এগুলো তো লিভিং অর্গানিজম, আমরা বলছি লিভিং। To facilitate the implementation, the protocol establishes a biosafety clearinghouse for parties to exchange information and contains a number of important provisions, including capacity building, a financial mechanism, compliance procedures, and requirements for public awareness and participations. So, প্রটোকলের ইমপ্লিমেন্টেশনের জন্য
বায়োসেফটি ক্লিয়ারিং হাউস তৈরি করার কথা বলা হচ্ছে, যেই ক্লিয়ারিং হাউসের মধ্যে অল দ্য পার্টি দে ক্যান এক্সচেঞ্জ দেয়ার ইনফরমেশন, এবং বলা হচ্ছে যে তারা সব ধরনের ইনফরমেশন যেন এই হাউসের, কমন একটা হাউসের বা প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে পারে, এরকম একটা বিষয় বলা হচ্ছে। And then next, procedure for moving LMOs across borders. এখন বর্ডার পার করে যদি আমরা নিয়ে যাই কোনো এলএমওস কে, অ্যাডভান্স ইনফর্মড এগ্রিমেন্ট, সেই ক্ষেত্রে কি থাকতে হবে? 7, আমরা উপরে কয়েকটা সেকশন বলে এসেছি, তার মধ্যে একটা ছিল 7, তো সেই 7 সেকশনের মেন কথাই হচ্ছে অ্যাডভান্স ইনফর্মড এগ্রিমেন্ট, এআইএ। AIA procedure applies to the first international transboundary movement of LMOs, অর্থাৎ এলএমওস যখন তার ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট করতে যাবে, মানে এক দেশ থেকে আর এক দেশে সে বর্ডার ক্রস করছে ধরো, ফর ইন্টারন্যাশনাল ইন্ট্রোডাকশন ইনটু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য পার্টি অফ দ্য ইম্পোর্ট, ইট ইনক্লুডস 4 কম্পোনেন্টস। কি কি থাকে সেখানে দেখো? notification by the party of the export or the exporter, acknowledgement of the receipt of notification by the party of the import, the decision procedure, and opportunity for review of decisions. The purposes of this procedure is to ensure that importing countries have both the opportunity and the capacity to access risk that may be associated with the LMO before agreeing to its import. The party of import must indicate the regions on which its decisions are based. Unless consent is unconditional, a party of import may at any time, in light of new scientific information, review and change a decision. A party of export or a notifier may also request the party of import to review its decisions. তো আমরা বলছি যে এআই এর মধ্যে যখন পার্টি কোনো এআই এর মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে এলএমওস কে, তখন যে ডকুমেন্টসটা থাকবে সেখানে 4টা কম্পোনেন্ট থাকবে। একটা নোটিফিকেশন থাকবে, অ্যাকনলেজমেন্ট অফ দ্য রিসিপ্ট থাকবে পার্টি কর্তৃক, এবং কিভাবে ডিসিশনটা নিল সেই ডিসিশন প্রসিজিওর, এবং ডিসিশনস আবার রিভিউ করবার যদি কোনো অপরচুনিটি থাকে তো সেটা, এই কয়েকটা বিষয় উল্লেখ থাকবে ওই ডকুমেন্টেশনে। পার্টি অফ ইম্পোর্ট তার মানে যারা আমদানি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যারা কিনে নিয়ে যাচ্ছে, আমরা এটা বলি যারা নিয়ে যাচ্ছে ধরো, তো বলছে যে ইন্ডিকেট দ্য রিজনস অন হুইচ ইটস ডিসিশনস আর বেসড, তার মানে যে তারা কোন ডিসিশনস এর উপরে ভিত্তি করে এটা নিয়ে যেতে চাচ্ছে, সেটা কিন্তু থাকলে ভালো, থাকতে হবে। A party of import may at any time, in light of new scientific information, review and change a decision. বলছে যে ইম্পোর্টিং পার্টি তারা কিন্তু সায়েন্টিফিক যে কোনো নতুন ডিসিশনের মাধ্যমে এই যে ইম্পোর্ট করার ডিসিশন নিয়েছিল এই ডিসিশন চেঞ্জও করতে পারে। A party of export or a notifier may also request the party of import to review its decision. যদি এরকম হয় যে ইম্পোর্টিং পার্টি তার ডিসিশন চেঞ্জ করেছে, তখন আবার কিন্তু এক্সপোর্টিং পার্টি তাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারে যে প্লিজ ইউ ক্যান ইউ রিভিউ ইউর ডিসিশন। However, the protocol's AIA procedure does not apply to certain categories of LMOs. AIA procedure আবার কিছু কিছু ধরনের LMOs এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। দ্যাট ইজ অ্যাডভান্স ইনফর্মড এগ্রিমেন্ট, অনেক প্রসিডিওরের ক্ষেত্রে হবে না। এলএমওস ইন ট্রানজিট, যে এলএমও অলরেডি ট্রানজিটে চলে গেছে, এলএমওস ডিজাইনড ফর কন্টেইনড ইউজ, এলএমওস ইন্টেন্ডেড ফর ডিরেক্ট ইউজ অ্যাজ ফুড অর ফিড ফর দ্য প্রসেসিং, ইন দ্যাট কেস আমরা বলছি এআইএ প্রসিডিওর অ্যাপ্লিকেবল হবে না। এলএমওস ইন্টেন্ডেড 3টা ক্ষেত্রে, while the protocol's AIA procedure does not apply to certain categories of LMOs, parties have the right to regulate the importation on the basis of domestic legislation. So এই ক্ষেত্রে উত্তর দিয়ে দিছে, this is the answer, যে যখন এমন হবে যে LMOs, এই যে আমরা এআইএ প্রসিডিওর ইউজ করতে পারছি না কোনো কোনো এলএমওর ক্ষেত্রে, তখন পক্ষ রাষ্ট্রগুলো যেন তাদের ডোমেস্টিক লেজিসলেশন ফলো করে সেই ক্ষেত্রে। So answer, we have gotten the answer. Then LMOs intended for food or feed or for processing. LMOs intended for food or feed or for processing, যেগুলো আমরা ফুড ফিড or processing এর জন্য বলছি সেগুলো LMOs intended for direct use as food or feed or processing, LMOs FFP represent a large category of agriculture
agricultural commodities. The protocol, instead of using the AIA procedure, establishes a more simplified procedure for the transboundary movement of LMOs FFP. Under this procedure, a party must inform other parties through the biosafety cleaning house within 15 days of its decision regarding domestic use of LMOs that may be subject to transboundary movement. যে সকল এলএমও ফুড বা ফিডের জন্য বা প্রসেসিং এর জন্য সাধারণত ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট করবে, দেখো তার ক্ষেত্রে এআইএ বলছে যে এআইএ এর দরকার নাই, কারণ এই গ্রুপের মধ্যে অনেক বেশি এলএমও পড়ে, সাধারণত এগ্রিকালচারাল কোনো জিনিস পড়ে। তো সেই ক্ষেত্রে ক্লিয়ারিং যে আমরা হাউসের কথা বলছি, যেটাতে আমরা তথ্য আদান প্রদান করব, সেই ক্লিয়ারিং হাউসকে অরিজিন স্টেট অর্থাৎ যে স্টেট এলএমওটার মালিক, সে স্টেট কি করবে, সে স্টেট এই ক্লিয়ারিং হাউস বায়োসেফটি ক্লিয়ারিং হাউসকে জানাবে আর কি তার রিপোর্ট, যে আমরা এটা ইউজ করেছি, এর ডোমেস্টিক ইউজে কি রেজাল্ট আমরা পেয়েছি, এটাই বলতেছে। তো এইখান থেকেই আসলে এই যারা ইম্পোর্ট করবে সেই ইম্পোর্টার কান্ট্রি গুলো জেনে শুনে ইম্পোর্ট করবে। তাদের ক্ষেত্রে ওই যে অ্যাসেসমেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্টের বা এআই এর দরকার নাই। ওকে, ডিসিশনস বাই দ্য পার্টি। তো বলছে দেখো, ডিসিশনস বাই দ্য পার্টি of import on whether or not to accept the import of LMOs FFP are taken under its domestic regulatory framework that is consistent with the objective of the protocol. তো আমরা এটা বললাম যে LMOs এর FFP যেহেতু এটা আসলে কোনো রিস্ক অ্যাসেস করার সুযোগ নেই, থাকছে না, আমাদের প্রোটোকল অ্যাপ্লাই হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বলতেছে যে আমরা আগেও বললাম যে ডোমেস্টিক রেগুলেটরি তোমাদের যে ফ্রেমওয়ার্ক রয়েছে যেটা এই প্রোটোকলের সঙ্গে কনসিস্টেন্ট, সেই অনুযায়ী তোমরা রেগুলেট করবে। এ ডেভেলপিং কান্ট্রি পার্টি অর এ পার্টি উইথ অ্যান ইকোনমি ইন ট্রানজিশন মে, in the absence of a domestic regulatory framework, declare through the biosafety clearing house that its decision on the first import of LMOs FFP will be taken in accordance with the risk assessment as set out in the protocol and time frame for decision making. তো বলছে ডেভেলপিং কান্ট্রি পার্টিরা কি করতে পারে, যাদের দেশে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই তারা কি করতে পারে, তো তারা বায়োসেফটি ক্লিয়ারিং হাউস এইটার মাধ্যমে তারা তাদের ডিসিশন জানিয়ে দিতে পারে যে ঠিক আছে, যখন আমরা ফার্স্ট এলএমওস এফএফপি আমরা এটা যদি করি তাহলে আমরা এটাকে রিস্ক অ্যাসেসমেন্ট করেই তারপরে আমরা এটা নিয়ে আসবো আমাদের দেশে, এটা তারা জানাতে পারে ক্লিয়ারিং হাউসকে। এটা ডেভেলপিং কান্ট্রি বা যাদের ইকোনমি ইন ট্রানজিশন অর্থাৎ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে বা ডেভেলপিং এর দিকে যাচ্ছে, ট্রানজিশন পিরিয়ডে চলছে, বুঝছো, সেটাকে বলছে ইকোনমি ইন ট্রানজিশন। ইন দ্যাট কেস তারা ডিরেক্টলি ক্লিয়ারিং হাউসকে ইনফর্ম করতে পারে। সো এই হচ্ছে এলএমওস ইন্টেন্ডেড ফর ফুড অর ফিড, এই নিয়ে আসলে আমাদের নিয়ম। হ্যান্ডলিং ট্রান্সপোর্ট, packaging and identification. The protocol provides for practical requirements that are deemed to contribute to the safe movement of LMOs. Parties are required to take measures for the safe handling, packaging, and transportation of LMOs that are subject to transboundary movement. The protocol specifies requirements and identification by setting out what information must be provided in the documentation that should accompany transboundary shipments of LMOs. এটা আমরা আগেও বললাম, অবজেক্টিভস এর ক্ষেত্রে, ফিচার্স এর ক্ষেত্রে বললাম যে যদি আমরা এলএমও ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট করাতে চাই তাহলে এর সাথে আমরা অ্যাকম্পানি মানে কি সংযুক্ত করা, কি সংযুক্ত করব, প্রপার ডকুমেন্টেশন সংযুক্ত করব শিপমেন্টের সময়, যে এটা কিভাবে ব্যবহার করবো, এখানে কি আছে, ক্ষতিকর কি দিক আছে, ভালো কি দিক আছে, হিউম্যান হেলথে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, লাইক দ্যাট। Each party is required to take measures ensuring that LMOs subject to international transboundary movement are accompanied by documentation identifying the LMOs and providing contract details of persons responsible for such movement. The details of these requirements vary according to the intended use of the LMOs, and in case of LMOs for food, feed, or processing, they should be further addressed by the governing body of the protocol, Article 18 of the protocol, and then the first meeting of the parties adopted decisions outlining identification requirements for different categories of LMOs. However, the second meeting of the parties failed to reach the agreement on the detailed requirement to identify LMOs intended for detect or direct use as food, feed,
or for processing and will need to reconsider this issue in its third meeting in March 2006. তো বলছে যে কপের যে ফার্স্ট মিটিংটা হয়েছিল, দ্যাট ইজ এই প্রটোকলটা নিয়ে, তারা কিন্তু আইডেন্টিফিকেশন বা রিকোয়ারমেন্টস ডিফারেন্ট ক্যাটাগরির এলএমওস নিয়ে তারা অলরেডি ডিসিশন নিতে পেরেছিল, বাট আনফরচুনেটলি সেকেন্ড মিটিং এ পার্টি কিন্তু ফেল করেছিল, যে তারা কোনো এগ্রিমেন্ট বা ডিসিশনে যেতেই পারেনি, যে তারা আইডেন্টিফাই করতে পারেনি যে কোন এলএমইউস গুলো আমরা ডিরেক্ট অ্যাজ এ ফুড বা ফিড বা এই যে প্রসেসিং হিসেবে ইউজ করতে পারি, এটা তারা ডিটেক্ট করতে পারেনি, এবং এটা তারা ছেড়ে দিয়েছিল যে লেটস ড্রপ ইট ফর দ্য নেক্সট সেশন ইন 2006, এবং ওরা এটা পরবর্তীতে মানে 2006 সালের জন্য এটাকে ছেড়ে দিয়েছিল এই জিনিসটা। দেন দ্য সিবিডি কন্টেন্টস 3 provisions directly related to LMOs. One, Article 19.3, it has generated the negotiations of the Cartagena Protocol. The two others, Article 8G and 19.4, contain obligation applicable to all parties to the CBD, independently of their becoming parties to the protocol. So বলছে যে LMOs related তাদের 3টা provisions ছিল directed, 3টা provisions কোন কোন আর্টিকেলে আমরা সেটা দেখলাম। Article 8G deals with the domestic measures generally. It requires parties to regulate, manage or control risk associated with LMOs resulting from biotechnology, which are likely to have impacts on the conservation and the sustainable use of biological diversity, taking also account the risk to human health. Article 19.4 কি বলেছে, considers the transfer of LMOs from one party to another. It requires each party to provide information on domestic regulations concerning use and the safety to any other party to which a LMO is provided. আমরা এই কথাগুলোই ডিটেইলে বলে আসছি, আর্টিকেল অনুযায়ী আমরা দেখলাম যে আসলে কোন আর্টিকেলে অ্যাকচুয়ালি বলা হয়েছে। এখন দেখো এই প্রোটোকলের এআইএ প্রসিডিওরটা আমরা এখন দেখব, এবং সেখানে আমরা বলছি স্কোপ অ্যান্ড দ্য এআইএ প্রসিডিওর। তো আমি স্কোপ এখানে পড়বো না, বিকজ স্কোপ আমরা ডিটেইলে পড়েছি, আমরা আর্টিকেল 4টা এখান থেকে 7টা এখান থেকে পড়বো। অ্যাডভান্স ইনফর্মড এগ্রিমেন্ট, AIA procedure. AIA procedure applies on the first occasion that LMO covers by Article 7 is intentionally moved from a party into another party. The elements of AIA procedure are described. So এইটা আমরা ডিটেইলে পড়িনি, এখন আমরা একটু ডিটেইলে পড়বো যে কোন কোন এলিমেন্ট গুলো আমরা এই AIA প্রসিডিওরের জন্য লাগবে। তো সেই ক্ষেত্রে দেখো বলছে প্রসিডিওরের মধ্যে প্রথম কম্পিটেন্ট অথরিটি। All parties must designate one or more national component authorities or competent authorities, which are comprehensive authorities, which will be responsible for the performing the administrative functions requiring by protocol and authorized to act on the parties' behalf with regard to those functions. Article 19 অনুযায়ী বলছে যে সকল পক্ষ তারা কি বলছে, তারা অবশ্যই একটা অথরিটি তৈরি করবে যার মাধ্যমে, অর্থাৎ যেই অথরিটি এই এলএমও জিএমও এগুলো নিয়ে কাজ করবে, ওকে, এই প্রটোকলকে বাস্তবায়ন করবার জন্য আসলে কাজ করবে। নোটিফিকেশন এন্ড ইনফরমেশন, সরি, সেই ক্ষেত্রে বলছে দেখো the first step in the AIA procedure is the notification of the proposed transboundary movement to the party in which the element is to be imported. অর্থাৎ যেখানে আমরা ইম্পোর্ট করছি, আমদানি করছি, প্রথম স্টেপ কি AIA প্রসিডিউরের ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট নিয়ে নোটিফাই করা। দিস নোটিফিকেশন মাস্ট কন্টেইন সার্টেন ইনফরমেশন রিলেটিং টু ইন্টার আলিয়া, দ্য এক্সপোর্টার, দ্য এলএমও অ্যান্ড ইটস ইন্টেন্ডেড ইউজ। এই 3টা বিষয় নিয়ে এই নোটিফিকেশনের মধ্যে থাকতে পারে, এক্সপোর্টার, এলএমও এবং এলএমওর কি ধরনের ইন্টেন্ডেড ইউজ হতে পারে, মানে আমরা প্রত্যাশা করছি কি ধরনের ইউজ হতে পারে। Annex 1 to the protocol specifies the particular information that must be supplied in conjunction with the notification, এবং এই প্রটোকলের Annex 1 এ বলা আছে যে কোন ধরনের ইনফরমেশন এখানে যাবে। Application of the advance informed agreement procedure subject to Article 5 and 6. The advance informed agreement procedures in Article 8 to 10 and 12 shall apply prior to the first international transboundary movement of living modified organisms and for
বলা হচ্ছে intentional introduction into the environment in paragraph 1 above does not refer to living modified organisms intended for direct use as food or feed or for processing. Article 11 shall apply prior to the first transboundary movement of living modified organism and intended for direct use as food or feed or for processing. And advance informed agreement, যেটাকে আমরা বলছি AIA, it shall not apply to the international transboundary movement of living modified organism identified in a decision of the conference of the parties serving as the meeting of the parties to this protocol. So these are also the explanation of the article, and we have already discussed earlier. Article 7 identifies those LMOs which will be subject to the advance informed agreement. তো এটা আমরা বলছি যে আর্টিকেল, যে কয়েকটা আর্টিকেল এখানে বারবার বলা হচ্ছে, আর্টিকেল 4, 5, 6, 7, 12, 19, 8, এই আর্টিকেল গুলো যেন আমরা একটু ভালো করে দেখি, ঠিক আছে? যদি আমরা ডিরেক্ট কনভেনশনটাও বের করে দেখি, ডিরেক্ট মানে এই প্রটোকলটাও তোমরা একবারে ডাউনলোড দিতে পারো, প্রটোকলেই আছে এই আর্টিকেল গুলো, তোমরা সেখান থেকে পড়তে পারো। এছাড়াও দেখো এখন কিছু নতুন আর্টিকেল তোমাদেরকে বলবো, প্রিভিয়াস এই আর্টিকেল গুলা যেহেতু আমি আলোচনা করেছি জন্য আর বলছি না। আর্টিকেল 13(1)(b) which allows a party to import subject to conditions to specify that import of certain LMO to it will be exempted from the AIA procedure. তো এই কোন কোন এলএমও বাদ যাবে, 3 ধরনের এলএমও বাদ যাবে, এটা কিন্তু আর্টিকেল 13(1)(b) তে ছিল, বাট এটা আমরা এক্সপ্লেন আগেই করেছি, আর্টিকেল অনুযায়ী করিনি, এখন আর্টিকেল অনুযায়ী দেখছি। আর্টিকেল 14(3) which exempts from the provisions of the protocol intentional transboundary movement of LMOs that take place pursuant to bilateral, regional or multilateral agreements or arrangements, যা অলরেডি বলা হচ্ছে provided under Article 14 as between parties to those agreements and arrangements. Article 14(3) বলছে যে it exempts the provisions of the protocol intentional transboundary movements of LMOs, that is bilateral, regional বা multilateral agreements এর আন্ডারে যদি কোনো এলএমও ট্রান্সফার হয়, মুভমেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের ক্ষেত্রে আবার এই প্রটোকল এক্সেমশন পার, মানে এই প্রটোকলের অধীনে পড়বে না। ধরো ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে একটা চুক্তি করে একটা এলএমও ট্রান্সফার করছে, আগে থেকেই করতেছিল এই প্রটোকলের আগে থেকে, তখন কি হবে? সে ধরনের বিষয়গুলো বলতেছে যে তখন এগুলো এই বায়োল্যাটারাল কন্ট্রাক্ট দিয়েই চলবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, এটা তো বাউন্ড না যে তোমরা বায়োল্যাটারাল কন্ট্রাক্ট বাদ দিয়ে এটা করো, তা নয়, তুমি বায়োল্যাটারাল কন্ট্রাক্ট অনুযায়ী করবে। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভিশন এই আর্টিকেল 43, এই আর্টিকেলটা, ঠিক আছে? যে কারণ এই নিয়ে ইনফরমেশন আমরা এর আগে পড়িনি, অনেক ইনফরমেশনই আমাদের আমরা জেনে আসছি, আমরা আবার রিপিট করছি, কিন্তু এটা নিউ। Article 14(4) which allows a party to determine and notify to the biosafety clearing house that its domestic regulations shall apply with respect to specific imports. দেখো আমরা কিন্তু এই প্রভিশনটা আগেই বলে এসেছি, 14(4) এর কথাটা, মানে এই কথাটা বলেছি যে যখন কোনো পার্টি যদি এমন হয় যে হ্যাঁ সে জানাবে না, মানে কোনো একটা এআইএ নিবে না, তখন তাকে কিন্তু ক্লিয়ারিং হাউসকে ইনফর্ম করতে হবে যে আমরা এটা ডোমেস্টিক্যালি ইউজ করছি, এটার কোনো ক্ষতি নেই, বা এটা এভাবে এভাবে ইউজ করতে হবে, তাহলে কোনো ক্ষতি হবে না। It should be noted that some of the articles listed above provided exemptions from AIA procedure, এবং আমরা সেটাও জানি যে AIA procedure থেকে কিছু জিনিসকে আমরা exempt করে দিয়েছি। And then what is the advance informed agreement procedure? What is that? এটার একটা ডিটেইল বর্ণনা তোমাদেরকে দিয়েছি, যদি এটা নিয়ে তোমরা ডিটেইলে বলতে চাও তোমাদেরকে কোন কোন আর্টিকেল আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 26, অ্যানেক্স 1, অ্যানেক্স 3, রিস্ক অ্যাসেসমেন্ট পর্যন্ত, এই কতগুলো বিষয় আসলে আমরা এই অ্যাডভান্স ইনফর্মড এগ্রিমেন্ট নিয়ে ডিটেইলে যদি জানতে চাই বা লিখতে চাই, তখন আমাদেরকে এই বিষয়টা মানে মাথায় রাখতে হবে যে আমরা কোন কোন আর্টিকেল গুলো ধরে ধরে লিখবো বা বলবো বা সেই আর্টিকেল সম্পর্কে জেনে রাখবো। ওকে, এইটা হচ্ছে তোমাদেরকে এখানে একটু আমি দেখাই দিয়েছি, এবং তারপরে ওই আর্টিকেল গুলাই এখানে আবার আলোচনা করে দিয়েছি, এবং এই আলোচনাটা
আর্টিকেল গুলোকে ক্লিয়ার করবে, ঠিক আছে, আর্টিকেল গুলোকে ক্লিয়ার করবে। তো এআইএ প্রসিডিউর এসেনশিয়ালি রিকোয়ার্স দ্যাট বিফোর ফার্স্ট ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ এলএমও, অর্থাৎ এলএমওর ফার্স্ট বাউন্ডারি ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের আগেই আমরা এলএমও নিয়ে যদি ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের কথা যদি বলি, আমরা দুটা জিনিস মনে রাখবো, যে আমাদেরকে রিস্ক অ্যাসেস করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে করতে হবে না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ক্লিয়ারিং হাউসে ইনফর্ম করতে হবে। এই তিনটা বিষয় এখানে বলা হচ্ছে। আর এআই এ যখন আমরা ট্রান্সবাউন্ডারি এর জন্য শিপমেন্টে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের শিপমেন্টের পূর্বেই আমাদের দেখতে হবে যে সেই এআই এর ক্ষেত্রে আমরা ডকুমেন্ট অ্যাকম্পানিড করেছি কিনা, এটাই কিন্তু আমাদের জিস্ট আজকের পড়ার। এবং সেই ডকুমেন্টে আমরা সবকিছু উল্লেখ করব, এই এলএমওর ভালো দিক, খারাপ দিক, ব্যবহার প্রণালী, সব এভরিথিং মনে থাকবে। এই কিন্তু আমাদের আজকের পড়ার, যদি আমরা সংক্ষেপে জিস্ট করি। এখন এই প্যারাগ্রাফটা একটু তোমাদেরকে দেখতে বলবো, বিকজ এই প্যারাগ্রাফটা কিন্তু হ্যাজার্ডাস ওয়েস্ট নিয়ে বলছে। তো হ্যাজার্ডাস ওয়েস্ট দিয়ে আমরা ট্রান্সবাউন্ডারি হ্যাজার্ডাস ওয়েস্ট মুভমেন্ট ব্যাসেল কনভেনশন অনুযায়ী পড়বো। ব্যাসেল কনভেনশন অনুযায়ী সেখানে আমরা ডিটেইলে পড়বো। এইখানে আমি এই প্যারাগ্রাফটা এই জন্য তোমাদেরকে আর বলছি না, যেরকম মুভমেন্টের ক্ষেত্রে কি হবে। ওকে, আমরা নেক্সট এই যে এইখানে যে আর্টিকেল গুলা বলে এসেছি, এই আর্টিকেলের বাইরে আর্টিকেল 11টা একটু পড়বো। প্রসিডিওর ফর লিভিং মডিফাইড অর্গানিজম ইন্টেন্ডেড ফর ডিরেক্ট ইউজ অ্যাজ ফুড। এক্ষেত্রে কি হবে, কি প্রসিডিওর আমরা ফলো করব? প্রসিডিওর ফর লিভিং মডিফাইড অর্গানিজম ইন্টেন্ডেড ফর ডিরেক্ট ইউজ অ্যাজ ফুড। যে এলএমওটা আমরা কোন রকম প্রসেস করব না, বুঝছো, সরাসরি খাবো, ধরো ডিরেক্ট ইউজ করব ফুড হিসেবে, সেই ক্ষেত্রে কোন প্রসিডিওরে যেতে হবে? আর্টিকেল 11 আমাদেরকে বলছে। আমরা টোটালি নতুন পড়া শুরু করলাম, 7 শেষ, 7 নিয়েই কিন্তু এতক্ষণ উপরের সব আলোচনা, ওই যে এআই নিয়ে। A party that makes a final decision regarding domestic use, including placing on the market of a living modified organism that may be subject to transboundary movement for direct use as food or feed or for processing, shall within 15 days of making that decision inform the parties through the biosafety clearing house. তো এই বিষয়টা আমরা আগে আনঅফিসিয়ালি পড়লাম, যে প্রসিডিওর ফার্স্ট প্রসিডিওরই হচ্ছে লিভিং অর্গানিজম যদি আমরা ডিরেক্টলি মানে ফুড হিসেবে খাই, খাবার জন্য আমরা সেটা নিই, আমরা এআই এ করবো না, আমরা সেটাকে, এটা এআই এর মধ্যে পড়ে না, এটা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, ক্ষতিকর দিক আছে কিনা, ডিরেক্টলি জানাবো বায়োসেফটি ক্লিয়ারিং হাউসকে। 2 নম্বরে আসি আমরা, দ্য পার্টি মেকিং এ ডিসিশন আন্ডার দ্য অ্যাবাভ প্যারাগ্রাফ শ্যাল এনশিওর দ্যাট দেয়ার ইজ এ লিগাল রিকোয়ারমেন্ট ফর দ্য accuracy of information provided by the applicant। অর্থাৎ এই ইনফরমেশনটা অবশ্যই কিভাবে জানাতে হবে ক্লিয়ারিং হাউসকে, অ্যানেক্স 2 তে বলা আছে, অ্যানেক্স 2 অনুযায়ী আমরা জানাবো। একটা লিখিত ইনফরমেশন দিতে হবে, ন্যাশনাল ফোকাল পয়েন্ট অফ পিস পার্টি দ্যাট ইনফর্মস দ্য সেক্রেটারিয়েট ইন অ্যাডভান্স দ্যাট ইট ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু বায়োসেফটি ক্লিয়ারিং হাউস, and that this provision shall not apply the decisions regarding field trials। তার মানে এই প্রভিশন এলএমও কিন্তু সরাসরি না ইউজ করতে থাকলে তার কিন্তু ক্ষতিকর দিক ভালো দিক জানা যায় না। ট্রায়াল পিরিয়ডে কিন্তু কোনো কিছু পাওয়ার এই ক্লিয়ারিং হাউসকে আমরা জানাতে পারবো না। ধরো ট্রায়াল পিরিয়ড চলছে, ট্রায়াল চলে না, আগে ট্রায়াল চলে তো প্রত্যেক এলএমওর বা জিএমওর, তো সেই ক্ষেত্রে বলছে ট্রায়ালের বিষয়টা এর মধ্যে আসবে না, ডিরেক্টলি তোমরা ইউজ করছো, ইউ শুড ইনফর্ম দ্য রেজাল্ট অফ দ্য ইউজ ডিরেক্ট। এবং সেই ক্ষেত্রে এটা অ্যাকুরেট কিনা, ডকুমেন্ট লিগাল কিনা, এটা কিন্তু পক্ষদের দেখার সুযোগ আছে। এনি পার্টি মে রিকোয়েস্ট অ্যাডিশনাল ইনফরমেশন ফ্রম দ্য অথরিটি, এবং যে কোনো পক্ষ আরো অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট বা ইনফরমেশন চাইতে পারে, এটা লিগালি চাইতে পারে, বাধা নেই প্রটোকল অনুযায়ী। A party may take a decision on the import of living modified organism intended for direct use as food or feed or for processing under its domestic regulatory framework that is consistent with this or that is objective of the protocol। আমরা এই পয়েন্টটুকু, শুধু এই পয়েন্টটুকু, 11-র 4 নম্বর পয়েন্টটুকু আমরা এর আগেই পড়ে এসেছি, যে অবশ্যই পক্ষকে কি করতে হবে, তার সে যে রেগুলেট করবে এলএমওকে
যেহেতু এটা প্রোটোকলের ভেতরে পড়ছে না, প্রোটোকলের আন্ডারে থাকছে না, সো ডোমেস্টিক রেগুলেশনে যেতে হবে। Each party shall make available to the biosafety clearinghouse copies of any national laws, regulation, guidelines applicable to the import of living modified organisms intended for direct use as food, feed, or processing. A developing country party or a party with an economy in transition may, in the absence of the domestic regulatory framework referred to in paragraph 4 above, and in exercise of its domestic jurisdiction declared through the biosafety clearinghouse that its decision then বলছে দেখো prior to the first import of a living modified organism intended for direct use as food, feed, or processing on which information has been provided under paragraph 1 above will be taken according to the following. বলছে প্যারাগ্রাফ 1 অনুযায়ী যখন লিভিং অর্গানিজম নিয়ে আমরা ফুড ফিড হিসেবে ইউজ করতে যাব, এই কথাটা কমন এই সেকশনের জন্য, আর্টিকেলের জন্য, তখন বলছে যে এই ডিসিশনটা প্রায়র ফার্স্ট ইম্পোর্ট অফ লিভিং, মানে ইম্পোর্টের পূর্বেই আমরা কি করব, নিম্নলিখিত বিষয়গুলো আমরা গ্রহণ করব। এ রিস্ক অ্যাসেসমেন্ট আন্ডারটেকেন ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যানেক্স 3, আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করব, not the article 7 but the annex 3, and a decision made within a predictable time frame not exceeding 270 days. এবং সেই ক্ষেত্রে বলছে যে আমরা ডিসিশন কি করব, 270 দিনের বেশি হবে না, এই সময়ের মধ্যে আমরা ডিসিশনটা রেডি করব। কোনো মাস বছর উল্লেখ করা নাই, 270 days. 7, failure by a party to communicate its decision, কোনো পক্ষ ধরো ডিসিশন কমিউনিকেট করতে পারে নাই 270 দিনের মধ্যে, বলছে shall not imply its consent or refusal to the import of a living modified organism intended for direct use as food or feed or for processing unless otherwise is specified by the party. Lack of scientific certainty due to insufficient relevant scientific information and knowledge regarding the extent of potential adverse effect of a LMO on the conservation and sustainable use of biological diversity in the party of import, taking also into account risk of human health, shall not prevent that party from taking a decision as appropriate with regard to import of that living modified organisms intended for direct use as food, feed, or for processing. তো বলছে যে যদি ল্যাক অফ সায়েন্টিফিক সার্টেনটি, মানে সায়েন্টিফিক ইনফরমেশনের অভাব রয়েছে, আমরা জানি না যে এর কি ক্ষতিকর দিক হতে পারে বা কি ধরনের আমাদের হিউম্যান হেলথের উপরে রিস্ক আনতে পারে, তখন কিন্তু এই ধরনের ল্যাক অফ সার্টেনটি অফ সায়েন্টিফিক রিপোর্ট কি করতে পারে, পার্টিকে প্রিভেন্ট করতে পারে যে কোনো রকমের ডিসিশন নিতে, যে ঠিক আছে আমরা এটাকে আমাদের দেশে নিয়ে আসবো কি আসবো না। A party may indicate its needs for financial and technical assistance and capacity building with respect to living modified organisms intended for direct use as food or feed or for processing. And then এখন এই যে কয়েকটা পেজে আলোচনাগুলা, এই যে আর্টিকেল 11(1)এরই ব্যাখ্যা, আমি যে আর্টিকেলটা পড়লাম আর্টিকেল 11-এরই 9টা সাব আর্টিকেল, এই 9 পর্যন্ত। আর এখন যেটা শুরু হলো এটা হচ্ছে আমি ব্যাখ্যা দিয়ে গেছি বোঝার জন্য, যে আমরা আরো কিভাবে ক্লিয়ারলি বুঝতে পারি। ঠিক আছে, এখন 15 নম্বর আমরা আর্টিকেলটা ধরছি, রিস্ক অ্যাসেসমেন্ট। Risk assessments undertaken pursuant to this protocol shall be carried out in a scientifically sound manner in accordance with Annex 3. Risk assessment এই প্রটোকল অনুযায়ী আমরা কিভাবে ধরবো, তো আমরা বলছি যে সাউন্ড ম্যানারে আমরা ধরবো এবং অ্যানেক্স 3 অনুযায়ী, এবং সেখানে আমরা কি কি কনসিডারেশনে নিব সেটা বলছে দেখো, রেকগনাইজড রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক, তার মানে আমরা কি টেকনিক ব্যবহার করে রিস্কটাকে অ্যাসেস করব সেটাকে কিন্তু উই শুড রেকগনাইজ দ্যাট। Such risk assessment shall be based at a minimum on the information provided in accordance with Article 8 and the other available scientific evidence in order to identify and evaluate the possible adverse effects of living modified organisms on the conservation and sustainable use of biological diversity, taking into account risks to human health. তো বলছে যে
আর্টিকেল 8 অনুযায়ী কিন্তু আমাদের আবার মিনিমাম ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এবং লিভিং মডিফাইড অর্গানিজমের আদৌ কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা সে হিউম্যান হেলথের উপরে, সেটাও কিন্তু আমাদের টেকিং ইন অ্যাকাউন্ট, মানে কি কনসিডারেশনে নেওয়া, আমাদের কনসিডারেশন এগুলো নিতে হবে। The party of import shall ensure that risk assessment are carried out for decision taken under Article 10. It may require the exporter to carry out the risk assessment. অর্থাৎ এক্সপোর্টার রিস্ক অ্যাসেসমেন্ট করবে। প্রথম কন্ডিশন, the cost of risk assessment shall be borne by the notifier if the party of import so requires. কে খরচ দিবে? অর্থাৎ আর্টিকেল 15 ডিটেইলে বলছে যে কে করবে, কে খরচ দিবে। খরচ দিবে নোটিফায়ার। যে রাষ্ট্র, ধরো বাংলাদেশ একটা জিনিস আমদানি করতে চাচ্ছে ইন্ডিয়া থেকে, তাহলে তো এটা ইন্ডিয়ার দায়িত্ব যে এখানে কি রিস্ক আছে আমাদেরকে বলা, ইন্ডিয়ার প্রুফ করার দায়িত্ব, তো খরচ ইন্ডিয়া দিবে, এটা বলছি। আর যদি এটা বাংলাদেশের ক্ষেত্রে হয় যে ইম্পোর্ট করবে, এক্সপোর্ট করবে ধরো বাংলাদেশ, ইম্পোর্ট করবে ইন্ডিয়া বা নেপাল, দেন খরচ দিবে বাংলাদেশ। কারণ বাংলাদেশ কিন্তু অ্যাকম্পানিড করবে যে এর কি ক্ষতিকর দিক আছে, এই সায়েন্টিফিক বর্ণনাটা বাংলাদেশ দেবে। এটাই বলছে আসলে 15তে। 16তে গিয়ে কি বলছে দেখো, রিস্ক অ্যাসেসমেন্ট, অর্থাৎ কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট হবে। সেই ক্ষেত্রে বলছে পার্টি শ্যাল টেকিং ইনটু অ্যাকাউন্ট আর্টিকেল 8G অফ দ্য কনভেনশনের 8G আর্টিকেল অনুযায়ী established and maintain appropriate mechanisms, measures and strategies to regulate, manage and control risk identified in the risk assessment provisions of these protocols associated with the use, handling and transboundary movement of living modified organisms. বলছে এটা পক্ষকে করতে হবে, পার্টিজ, পক্ষরা, তারা করবে। এই কনভেনশনের 8G নাম্বার প্রভিশন অনুযায়ী প্রত্যেক রাষ্ট্র, অর্থাৎ যারা এই প্রটোকলের পক্ষ, ওকে, এই প্রটোকলের পক্ষ রাষ্ট্র কিন্তু বলছি আমরা, পার্টিস বলছি আমরা, তারা একটা উপযুক্ত মেজার্স নিবে, মেকানিজমস নিবে এবং স্ট্র্যাটেজি নিবে যে তারা কিভাবে এই রিস্কটাকে আইডেন্টিফাই করবে এবং সেটা কন্ট্রোল করবে। দিস ইজ দেয়ার ম্যাটার, পার্টিদের এটা ম্যাটার। Measures based on risk assessment shall be imposed to the extent necessary to prevent adverse effects of the living modified organism on the conservation and sustainable use of biological diversity, taking also into account risk to human health within the territory of the party of import. Each party shall take appropriate measures to prevent unintentional transboundary movements of LMOs, including such measures as requiring a risk assessment to be carried out prior to the first release of living modified organisms. Without prejudice to paragraph 2, each party shall endeavor to ensure that any living modified organism, whether imported or locally developed, has undergone an appropriate period of observation that is commensurate with its life cycle or generations times before it is put to its intended use. প্রত্যেক পক্ষ রাষ্ট্র ধরেই নেবে, কিন্তু এটা ধরে নেবে যে লিভিং মডিফাইড অর্গানিজম যখন ইম্পোর্ট করা হয়েছে তখন এটাকে লোকালি ডেভেলপ করা হয়েছে এবং এটা ইট উইল আন্ডারগো সেভারাল প্রসিডিওরস, অবজারভেশনস। এটাকে বাজারে ছাড়ার আগে এটা অনেক অবজারভেশনের মধ্যে দিয়ে গেছে এবং এটা অলরেডি ইউজ হয়ে আসছে, যে ইট হ্যাজ নো ডেট্রিমেন্টাল ইফেক্ট টু হিউম্যান হেলথ। আইডেন্টিফাইং লিভিং মডিফাইড বলছে যে পার্টিস শ্যাল কোঅপারেট, কোন ক্ষেত্রে কোঅপারেট করবে, আইডেন্টিফাইং লিভিং মডিফাইড অর্গানিজমস or specific traits of living modified organisms that may have adverse effect on the conservation and sustainable use of biological diversity, taking also into account risks to human health and taking appropriate measures regarding the treatment of such living modified organisms or specific traits. কোঅপারেট করবে পক্ষরা, পক্ষ রাষ্ট্ররা লিভিং মডিফাইড অর্গানিজমস আইডেন্টিফাই করার ক্ষেত্রে, ওকে, যে এটা কোন ধরনের লিভিং মডিফাইড অর্গানিজম, এই ক্ষেত্রে কোঅপারেট করবে, এর অ্যাডভার্স ইম্প্যাক্ট আছে কিনা, বা এটা কনজার্ভ করা যাবে কিনা, সাস্টেইনেবলি ইউজ করা যাবে কিনা, বায়োডাইভার্সিটির জন্য ক্ষতিকর কিনা। এই ক্ষেত্রে কিন্তু এক পক্ষ রাষ্ট্র আরেক পক্ষ রাষ্ট্রকে হেল্প করবে। এই হেল্প কি জানো? বায়োটেকনোলজি দিয়ে হেল্প করা। এই হেল্প তো এমনি এমনি হেল্প না, বায়োটেকনোলজি দিয়ে হেল্প।
নাও আর্টিকেল 20 ইনফরমেশন শেয়ারিং এন্ড বায়োসেফটি ক্লিয়ারিং হাউস নিয়ে বলা আছে 20-তে, যা নিয়ে আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি। তো বলছে যে এ বায়োসেফটি ক্লিয়ারিং হাউস ইজ হেয়ার বাই এস্টাবলিশড, একটা প্রতিষ্ঠিত হবে এরকম বায়োসেফটি ক্লিয়ারিং হাউস, তার নাম। তার মানে কি, নাম দেখেই বুঝতে পারছো, এলএমও কে ক্লিয়ার করে দেওয়া, অর্থাৎ এলএমও কে সার্টিফাই করে ক্লিয়ার করা যে ইয়েস দিস এলএমও ইজ পারফেক্ট, এই জন্য বায়োসেফটি ক্লিয়ারিং হাউস নাম। Facilitate the exchange of scientific, technical, environmental, and legal information on and experience with living modified organisms, and assist parties to implement the protocol, taking into account the special needs of developing country parties, in particular the least developed and small island developing states among them, and countries with economies in transition, as well as countries that are centers of origin and centers of genetic diversity. The Biosafety Clearinghouse shall serve as a means through which information is made available for the purposes of paragraph 1 above. It shall provide access to information made available by the parties relevant to the implementation to the protocol. It shall also provide access, where possible, to other international কি করবে, ইন্টারন্যাশনাল অন্যান্য বলছে বায়োসেফটি ইনফরমেশন এক্সচেঞ্জ যে মেকানিজমস গুলা আছে এক্সিস্টিং, প্রয়োজনে সেগুলা অ্যাক্সেস করবে, সেগুলাও ফলো করবে। হোয়ার অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল থাকে আর কি, উইদাউট প্রিজুডিস টু দ্য প্রোটেকশন অফ দ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ইচ পার্টি শ্যাল মেক অ্যাভেলেবল টু দ্য বায়োসেফটি ক্লিয়ারিং হাউস any information required to be made available to the Biosafety Clearing House under this protocol. বলছে যে যদি এমন না হয় যেটা একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এটা আমি করতে পারবো না শেয়ার, এরকম ব্যতীত আসলে এরকম বাদ দেওয়ার, এরকম তো থাকার কোনো কথা না, যদি সেটা হিউম্যান হেলথের বা পরিবেশের জন্য ক্ষতিকর হয় এরকম বলছে। বাট তারপরে যদি হয় ঠিক আছে, এগুলো বাদ দিয়ে অন্যান্য অ্যাভেলেবল সব ইনফরমেশন বায়োসেফটি ক্লিয়ারিং হাউসের কাছে থাকতে হবে, ওই এলএমওস নিয়ে জানাতে হবে তাকে। দেন 3 নাম্বারেরই আমরা ABCDE করে আরো কিছু জিনিস দেখবো। এই নাম্বার 3 বলছে আন্ডার দিস প্রটোকল অ্যান্ড দিয়ে যে বিধানগুলো বলেছে সেগুলো আমরা দেখবো। এনি এক্সিস্টিং লজ, রেগুলেশনস এন্ড গাইডলাইন্স ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রটোকল, অ্যাজ ওয়েল অ্যাজ information required by the parties and for the advance informed agreement procedure, any bilateral, regional, multilateral agreements and arrangements, summaries of its risk assessments or environmental reviews of living modified organisms generated by its regulatory process and carried out in accordance with Article 15, including where appropriate relevant information regarding products thereof, namely processed materials that are of living modified organisms origin, containing detectable novel combinations of replicable genetic material obtained through the use of modern biotechnology, its final decisions regarding the importations or release of living modified organisms, and reports submitted by it pursuant to Article 33, including those on implementation of advance informed agreement procedure. The modalities of the operation of the Biosafety Clearing House, including reports on its activities, shall be considered and decided upon by the conference of the parties, serving as the meeting of the parties to its protocol at its first meeting and kept under review thereafter. মানে ওপরের 20 নাম্বার আমরা এই যে আর্টিকেলে বলছি নাম্বার এ, এর আবার আমরা এবি দেখলাম 2 and নাম্বার 3 সাব আর্টিকেল, এই ক্ষেত্রে আমরা বলছি যে আসলে অ্যাভেলেবল তারা ইনফরমেশন বায়োসেফটি ক্লিয়ারিং হাউসকে দেবে এবং সেই ইনফরমেশন গুলো হবে রিগার্ডিং এই এ থেকে ই পর্যন্ত। দেন ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট আমি প্রত্যেকটা প্রোটোকলের ক্ষেত্রে একটা জেনারেল কথা তোমাদেরকে বলি যে ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা প্রোটোকলের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিকজ ফাইন্যান্সিয়ালি যদি সাউন্ড না হয় তাহলে এই যে এত এত কাজের কথা আমরা বলছি, এই কোনো কাজ করা সম্ভব না, কিন্তু এই কোনো কাজ করা সম্ভব না।
তো ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস নিয়ে এই প্রোটোকলের আর্টিকেল 28 থেকে 31-এ বলা আছে। আমার বিশ্বাস তোমরা একটা নোট নিবে, আর এই নোট নিয়ে এটা কিন্তু পরবর্তীতে দেখবে। এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল, এই কার্টাজানা প্রোটোকলটা। 28 থেকে 31 আমি জিস্ট এখানে বলছি, তারপর কিন্তু আর্টিকেল গুলো একেবারে হুবহু তুলে দেওয়া আছে। জিস্টটা এরকম: এস্টাবলিশ দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল infrastructure of the protocol, the bodies that constitute the machinery which operates the protocol. These bodies manage the provision of financial assistance to the developing and transition country, govern the protocol's future development, review its implementation, deal with its administration. The financial mechanisms, Article 28, the Global Environmental Facility, that is GEF, is an international entity that has been established to generate and provide financing for environmental activities. The Global Environment Facility, GEF, এটা কিন্তু গ্লোবালি এস্টাবলিশড একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বলা হচ্ছে, যেগুলো এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস কে ফিনান্সিং করে, ফান্ডিং করে। ইট ইজ নট পার্ট অফ প্রোটোকলস internal institutional infrastructures, but has been designated in Article 28 to serve as its financial mechanism. The GEF fulfills the same function for a number of other multilateral environmental agreements as well. Article 28 also addresses financial assistance outside to the GEF and contains provisions regarding the relationship between COP, MOP and GEF. এখন এখানে আর্টিকেলটা ডিরেক্টলি বলা আছে, দেখো আর্টিকেল 20 অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিসোর্স ইমপ্লিমেন্টেশনের জন্য টেক ইনটু অ্যাকাউন্ট, এটা 20 কে অ্যাকাউন্টে নেবে, দেন ফাইন্যান্সিয়াল মেকানিজম এস্টাবলিশড করবে আর্টিকেল 21 অনুযায়ী। ওকে, উইথ ইটস অপারেশন বি দ্য ফাইন্যান্সিয়াল মেকানিজমস অফ দিস প্রোটোকল। সো ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস অফকোর্স থাকবে এবং সেখানে ফাইন্যান্সিয়াল মেকানিজমসও থাকবে। এবং দেখো ফাইন্যান্সিয়াল মেকানিজম এন্ড রিসোর্স নিয়ে এই 28 সেকশনটা, যেটা আমরা অলরেডি জিস্ট বলে দিয়েছি, আর এটা ডিটেইলে বলা আছে পুরা। আমি হুবহু আর্টিকেলটাকে সত্যি কথা বলতে এখানে কপি করেছি এবং কোন রকম কোনো ইয়েও কিন্তু ছাড়ি নাই, 5-6 সবগুলো দিয়েছি। ওকে, ফাইন্যান্সিয়াল মেকানিজম নিয়ে 28 নাম্বার কি বলা আছে। আর্টিকেল 28, এখন এটা আবার একটু জিস্ট, ওই আর্টিকেলটা পড়ার চাইতে জিস্টটা পড়লে আমাদের মাথার মধ্যে ঢুকবে তাড়াতাড়ি এবং আমরা বুঝতে পারবো যে আসলে কি বলেছে। ওকে, এই জন্য এটাকে আবারও আমি দেখো একটু বোল্ড করে দিয়েছি। আর্টিকেল 28 addresses two basic issues: the provision of financial assistance through a multilateral financial mechanism established under CBD. দুটা ইস্যুকে অ্যাড্রেস করেছে। নাম্বার 1 this, and the provision of financial assistance by developed countries through other bilateral, regional and multilateral channels. ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য ডেভেলপড কান্ট্রি যারা প্রতিষ্ঠিত, যারা ডেভেলপড উন্নত কান্ট্রি, তারা কি করতে পারে? তারা বাইলেটারাল, রিজনাল, মাল্টিল্যাটারাল কোনো চ্যানেলের মাধ্যমে কিন্তু সৃষ্টি করে ফেলতে পারে, নিজেদের একটা বডি তৈরি করে ফেলতে পারে, কোনো বাধা নাই, দে ক্যান ডু ইট। অ্যান্ড বলছে থ্রু এ মাল্টিল্যাটারাল ফাইন্যান্সিয়াল মেকানিজম। তো এটা তো থাকবেই। ফাইন্যান্সিয়াল মেকানিজমের জন্য আমরা বলছি যে সিবিডির আন্ডারে একটা, এই প্রোটোকলের আন্ডারে একটা মেকানিজম থাকবে এবং যা সকল ধরনের এনভায়রনমেন্টাল বিষয়গুলোকে ফ্যাসিলিটেট করবে বা ফাইন্যান্সিং করবে। এবং সেরকম একটা অর্গানাইজেশন আমরা বলেই দিয়েছি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, যেটা রয়েছে এনভায়রনমেন্ট রিলেটেড যাবতীয় ম্যাটারকে ফ্যাসিলিটেট করে। সো দিজ আর অল অ্যাবাউট আর্টিকেল 28 discussions. If you have any question, comment in the